কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামের আজকে প্রধান অতিথিকে ধন্যবাদ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করবো। তার মধ্যে আমি অ্যাড্রেসিং করছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব নাজমুল ইসলাম মিঠু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির তেলাওয়াত সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল হুদা ভাই সহ অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে এই আইন শৃঙ্খলা বৈঠকের পক্ষ থেকে আমরা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব হাফেজ মাসুদ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। সুধীমণ্ডলী, এ পর্যায়ে অডিয়েন্স থেকে আমরা কিছু বক্তব্য, পরামর্শ, সুবিধা শুনবো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব খোরশেদ আলম। আমি সবাইকে অনুরোধ করব 3 মিনিটের মধ্যে, সবাই 3 মিনিটের মধ্যে যারা অডিয়েন্স বক্তব্য রাখবেন 3 মিনিটের মধ্যে চেষ্টা করবেন আপনার বক্তব্য একেবারে শেষ করার জন্য। কোনো অ্যাড্রেসিং দরকার নাই। সম্মানিত অমুক এইসব বলে 2-3 মিনিট খরচ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের স্যার আজকে প্রধান অতিথি আমাদের এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, সুতরাং কোনো অ্যাড্রেসিং হবে না, শুধু আপনার বক্তব্যটাই আপনি তুলে ধরবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব খোরশেদ আলম ঢালি। আমি খোরশেদ আলম ঢালিকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। লক্ষ্মীপুর কানিপাড়া 6,819 একর জমি, 9 একর জমি। 1939 সাল আমাদেরকে তৎকালীন জমিদার মহেন্দ্রলাল বাবু চৌধুরী আমাদেরকে সরজমিনে কবুলত দিয়েছেন আমাদের সালামি দিয়ে, আমার টাকার বিনিময়ে আমাদেরকে কবুলতে দেওয়া হয়েছে। ওই থেকে আমাদের পূর্বপুরুষ আমাদের বাচ্চা ছাড়া জমিনগুলি চাষাবাদ করতেছেন এবং আমার বাচ্চা যাওয়ার পরে আমরা চাষাবাদ করতেছি। বর্তমানে এই পর্যন্ত আমরা করতেছি। এই জমিনগুলি তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে যত জমিদারি আছিলেন সব জমিদারি বিলুপ্ত ঘোষণা করে এই জমিদারিগুলি একর করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আমাদের যখন সকল কবুলতের মালিকানারা একত্রিত হয়ে আমরা বরিশাল আদালতে একটা মামলা পেশ করি এই মর্মে যে আমাদের এই কবুলতের সম্পদ মালিকানা বহল রাখিয়া এবং এই জমিনের খতিয়ান ফলে আমাদের খাজনাবর্ত নেওয়া হোক, এই মর্মে আমরা বরিশাল আদালতে মামলা করছি। মামলা করার বিপরে 1953 সালে এই মামলায় আমাদের পক্ষে রায় আসে। তৎকালীন কালেক্টর বাহাদুর আমাদের এই মামলার বিরুদ্ধে সে হাইকোর্টে মামলা করে, হাইকোর্টে আপিল করে। আপিলও 1962 সালে হাইকোর্টে ওই নির্মতায় বরিশাল আদালতের রায়টা বাস্তবায়ন রাখছে যে এই কবুলতের মালিকানা বহল রাখিয়া এই জমিনে খতিয়ান ফলে এদের থেকে খাজনাবর্ত নেওয়া হোক, এই রায় হাইকোর্ট থেকে দিয়েছে। দেওয়ার পরে আমাদের এই রায়টা এই পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।
বাস্তবায়ন না করার কারণে আমরা দেখা গেছে বাংলাদেশ পিরিয়ডে আসার পরে বিভিন্ন যখন যেই দল ক্ষমতায় আসে আমাদের উপর এই টর্চারিং চলেই যাইতে আছে, টর্চারিং হইতেছে। তারপরে আমরা নিরুপায় হইয়া 2002 সালে আমরা দুইটা মামলা করি, একটা 40 নম্বর মামলা, একটা 41 নম্বর মামলা। বাড়ি আমরা এই কবুলতার মালিকানা, হ্যাঁ আমরা আমরা সবাই কবুলতার মালিকানা আমরা বাদী, যে না আমরা মামলা করছি এই বিধান নিয়ে, না রাষ্ট্রের বিধানে না স্যার, আমরা মামলা করছি ওই হাইকোর্টের রায়টা বাস্তবায়ন করার জন্যে আমরা দুইটা মামলা করছি। 40 নম্বর মামলাটা হাইকোর্টে চলমান আছে, আর 41 নম্বর মামলাটা লক্ষ্মীপুর 10 কোর্টে চলমান আছে। জি, এখন আছে। এই মামলার পক্ষে ভূমি কমিশন আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, এই জমির মালিক আমরা। ভূমি কমিশনের পরে ডিস্ট্রিক্ট ডিসি স্যার আমাদেরকে জমির সীমানা নির্ধারণ লক্ষ্মীপুর কালীবাগার জমি সীমানা নির্ধারণ করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়ার পরে আমাদের পক্ষে তিনবার আমাদের পক্ষে অ্যাস্ট অর্ডার হয়েছে। বর্তমান অ্যাস্ট অর্ডারটা আমাদের পক্ষে আছে এবং এই অ্যাস্ট অর্ডারে বলা আছে আমাদের এই জমির পক্ষে মালিকানাগর নিয়ে লাগে কোনো দ্বিতীয় ব্যক্তি কোনো দামিনা করতে পারবে না। তারপরও এই ভূমিদস্যুরা আমাদের সাথে জায়দামেলা জড়াই আছে। কিন্তু কিছু এই শেখ হাসিনা যাওয়ার পরে এই যারা ভূমিদস্যু আছে তারা দেশীয় ধারালো অর্থ শস্য সহকারে আমাদের এই চরিত্রে আমাদের ঘর বাড়ি আছে, আমাদের বাসা বাড়ি আছে, বাউর বাড়ি আছে, আমাদের চাষাবাদের জমিনগুলি এই ভূমিদস্যুরা ধারালো দেশীয় অর্থ এবং দেশি বিদেশি অর্থ নিয়ে লাঠি ছোটা নিয়ে ঘুরবে গিয়ে আমাদেরকে এই চরিত্রে উচ্ছেদ করে দেওয়া হয়। উচ্ছেদ করে দেওয়ার পরে আমরা বিগত 4 মাস আগে রায়পুর উপজেলায় আমরা একটা মানববন্ধন করেছি এসিলেন স্যারের অফিসের সামনে, সেনাবাহিনীর ক্যাম্পের সামনে, থানার সামনে। আমরা এই আন্দোলন করছি। ওসি স্যার আমাদেরকে আশ্বাস করছে, আপনারা আন্দোলন বন্ধ করেন, আমরা আপনাদের জমি পাওয়ার ব্যবস্থা করে দেব। আমরা স্যারের কথা শুনে আমরা যেভাবে আসছি এই পর্যন্ত আমাদের জমিনগুলি আমরা ফিরে পাইনি। সেই ভূমিদস্যুরা আজকে চরে হাজার একর জমি তারা চাষাবাদ করতেছেন, তারা নির্দয়া করতেছেন। আমরা খবর নিতেছি, আমরা থানার থেকে কিছু অর্ডার নিয়ে আমরা পুলিশ নিয়ে কিন্তু গেছি, তারা আমাদের কথা মানতে রাজি না, তারা সবাই রইতেছে। তারা আইন শৃঙ্খলা কোনো আইন, এই দেশে কোনো আইন আছে না আদালত আছে, তারা এটা পড়াই করে না, এটা কোনো তারা মানতেই রাজি না, এইভাবে করতেছেন। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের যে পূর্ব ঘোষিত যে হাইকোর্টের রায়টা আছে, এই রায়টা যেন আপনাদের মাধ্যমে আমাদের এই কবুলতার মালিকানাদের খতিয়ান খোলাইয়া মালিকানা বহলটাকে খতিয়ান খোলাইয়া আমাদের জমি থেকে আমাদের থেকে খাজনা করতে নেওয়া হোক। আপনাদের মাধ্যমে যেন আমাদের এই মালিকানা আমরা সুন্দর মতন ফেরত পাই, আপনাদের মাধ্যমে যেন আমাদের মালিকানাগুলি আমরা সুন্দর মতন ফেরত পাই বা আমরা সুন্দর মতন বুঝ পাই, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশিত। আর যেই যারা ভূমিদস্যু আছে এদেরকে আইনের আওতায় না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমার সকল কবুলতের বাইরের পক্ষ থেকে এবং সকল মালিকানা কবুলতের সবাই এই দাবি করছে, তাদেরকে শাস্তি আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এগুলো আমার জন্মদিন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খোরশেদ আলম খালি অত্যন্ত তথ্যভিত্তিক আলোচনা করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ হারুন, দালাল বাজার থেকে আগত জনাব মোহাম্মদ হারুন ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পূর্বে আমার মালিকানা ভাই যেভাবে বক্তৃতা দিছে আমি ওনাকে সমর্থন জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওনার সাথে আমি একতা প্রকাশ করছি। এখন কি অসুবিধা হচ্ছে এবং এটা আমরা কিভাবে সমাধান আপনাদের সহযোগিতা করতে পারি এটা আলোচনা করেন। জমির মালিকানা নির্ধারণ এটা তো একটা লেন্দি প্রসেস। আমার সয়াবিন তুলবে হচ্ছে এই 1 সপ্তাহের মধ্যে বা এখন তুলতেছে। আমি এর মধ্যে জমির মালিকানা নির্ধারণের জন্য সরকার ব্যবস্থা নিতে পারবেন। আমরা এই তাৎক্ষণিক সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবো
সোহেবের তোলা নিয়ে তো মারামারি হচ্ছে, এগুলো নিয়ে যে আমরা কিছু সংখ্যক মালিকানা দখলে আছি, আর বিশেষ করে 5-7 জন 10 জন বা 20 জন আছি আমরা কিছু দখলে, আর বাদ বাকি 100-200 মালিকানায় বাদ পড়ে গেছে। আমরা চাচ্ছি আমাদের মালিকানা সম্পূর্ণ প্রশাসনের মাধ্যমে আমাদের মালিকানা বুঝাই দিয়ে এবং আমাদের শ্রমিকগুলো কীভাবে সুন্দরভাবে আমাদের মালিকানারা পাইতে পারে এখন সেই ইমিডিয়েট এমএলএ আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। আমরা করব, বাট এটার সলিউশনটা কি? তোমার প্রস্তাব আছে কিনা? কেউ হচ্ছে সয়াবিন কেউ হচ্ছে নিরানি দিচ্ছে, আরেকজন যা তুলতে চাচ্ছে। এখন এই যে 3টা পার্টিকুলার গ্রুপ হয়ে গেল, এটা কিভাবে সমাধান করা যায়? আপনাদের অভিমতটা কি সেটা আমি শুনবো। যদি কেউ শ্রমিক করছে, যেমন নাকি আমার জমিতে আমি শ্রমিক করছি আমার শাসায় দিয়ে, কেউ যদি অভিযোগ করে, যেমন নাকি সকালবেলা আমাদের একটা থানার মধ্যে একটা সমস্যা হয়েছে, আমাদেরকে ডাকছে, ওসি সাহেব ডাকছে, ডাকার পরে বলছে যে একটা সীমানা নির্ধারিত আছে, কানিবগা একটা সীমানা, গাছসা একটা সীমানা। তো আমি কানিবগার পক্ষে সীমানা দাবি করছি, আর দ্বিতীয় পার্টি গাছসার একটা দাবি করছে। তো ওইখানে মধ্যে একটা সমাধান হচ্ছে, যদি মাপে আমাদের নকশা আছে, দাগ আছে, সব কিছুই আমাদের আছে, এগুলা আমিন দ্বারা, সরকারি আমিন দ্বারা নির্ধারিত করে যদি গাছসা ওনাদের হয় ওনারা নিয়ে যাবে ফসল, আর যদি কানিবগা হয় তো আমরা নিয়ে যাবো। এই ধরনের একটা সমাধান ওনার মাধ্যমে হচ্ছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের অজির সাহেব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সিরাজ ভাইকে, হারুন ভাইকে। বক্তব্যটা হলো, চাষি একজনে চাষ করছে, আরেকজনে সয়াবিন ফেলাইছে, একজন কি নিরানো দিছে, আরেকজনে কীটনাশক ওষুধ দিছে, এরকম একটা হজবরল অবস্থা হয়েছে। সেই ক্ষেত্রে চাষি কাকে সিলেক্ট করা হবে, এই সয়াবিনটা তুলবে কে, সারের প্রস্তাবটা ছিল এরকম। আপনারা মাথায় রাখেন, এটার উত্তর কি দিবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সিরাজ প্রধানিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রায়পুর থানার আফসারান, হাজিমারা ফাঁড়ির হাজিমারা ফাঁড়ির জিম্মাদারান, মালিকানা হুকুক ওর কবুলিয়তের যারা এখানে মজুদ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার একটা প্রশ্ন হয়েছে আফসারানদের সামনে, যে এটা সমাধান কী জিনিস। এটা সমাধান হলো যে আমরা যারা জমিনের মালিকানা আছি, যারা কবুলতের মালিক আছে, আমরা এখান থেকে অনেক বছর যাবৎ মেহরুম আছি। আজকে আপনাদের সহযোগিতা আমরা চাই যে আপনারা যদি একটা পুলিশ ফাঁড়ি শহরের ভিতরে নির্ধারিত করেন, তার মালিকান যারা আছে, কবুলতের জমিন যারা আছে, তাদেরকে আপনারা অর্ডার করেন যে আপনাদের যাদের কাছে যে কোনো কাগজপত্র আছে, কাগজপত্রকে নিয়ে আমাদের কাছে জমা করেন। আমরা এই কাগজপত্র নিয়ে আপনাদের যা জায়গা জমিন আছে, যে মালিকানা হুকুক আছে, কবুলতের আছে, আমরা সবাইকে সমাধান দেওয়ানোর কোশিশ করব। আমি চাইতেছি, আমি ওসি সাহেবের সামনে বলছিলাম রায়পুরের ভিতরে, যে আমাদেরকে একজন সরকারি সার্ভেয়ার নিযুক্ত করা হোক। আমি আজকে আপনাদের এই সবার ভিতরে অনুরোধ করতে চাইতেছি যে সরকারি সার্ভেয়ারের সাথে সাথে এই এলাকাতে যে তাজু আমিন আছে, তাজু আমিনকে সাথে রাইকা, সরকারি সার্ভেয়ারকে সাথে রাইকা, আপনারা একটা পুলিশ ফাঁড়ি খুইলা আমাদেরকে জমিন কিনে কীভাবে আমরা পাইতে পারি, কারাই জমিন চাষ করে, এই জমিনের চাষা কারা, আমরা যারা মালিক আমরা জানি না, যারা কবুলতের মালিক তারাও জানে না যে চাষ কারা করতেছে। আমরা তো তাদেরকে বলি না চাষ করার জন্য। আমরা এই সমাধান কিনে আপনাদের মাধ্যমে আমরা এই সমাধান চাইতেছি। আপনারা মেহরবানি করিয়া, আমরা যারা এখান থেকে বিস্তৃত আছি অনেক বছর যাবৎ, আমাদেরকে সমাধানের হাল আপনারা করে দেন। আপনাদের কাছে হাত জোড়াত করে অনুরোধ করতেছি যে আপনাদের কাছে সমাধান আছে, আপনারা যদি একটা পুলিশ ফাঁড়ি ওখানে নির্ধারিত করেন, ওই পুলিশ ফাঁড়ির জরিয়া যারা মালিকান হুকুক আছে আর যারা কবুলতের জমিনওয়ালা আছে, সবাইকে আপনারা বলেন যে আমরা এইখানে পড়ছি, আপনারা আপনাদের কাগজ জমা করেন। আমরা এই কাগজের উচিলে আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সুস্থভাবে জমিন পাবো, আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আজকে যারা মালিকান আছে আর যারা কবুলতের জমিন আছে, আমি যে কথাটা বলতেছি, আপনারা এই কথার ভিতর কি একমত আছে? আমরা চাইতেছি যে এলাকার ভিতরে আপনারা সরকারি সার্ভেয়ার নিযুক্ত করেন, সরকারি সার্ভেয়ারের সাথে সাথে যে এলাকার যে কাজু আমিন আছে তাকে সাথে রাখেন।
যেন আমরা যেন সুস্থ সমতা পাইতে পারি। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আফসারান যারা আছেন আপনাদেরকে দিল্লির গ্যারেজনে মোবারকবাদ পেশ করতেছি। আপনারা এখানে টাইম দিয়ে আসছেন, আপনাদেরকে মোবারক, আপনাদেরকে জিন্দাবাদ। আর যারা জমিনের মালিক আছেন, যারা কবুলতের মালিক আছে, আপনাদেরকে জিন্দাবাদ জিন্দাবাদ যে আপনারা টাইম দিয়ে এখানে আসছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সিরাজ প্রধানিয়া। জনাব এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আছেন কি মিজানুর রহমান? আসসালামু আলাইকুম। আমরা কানিগঞ্জের তত্ত্বচরে হিজলাত এবং কানিগঞ্জ অর্থসন্ন এখানে এগুলো আমাদের কিছু জমি সম্পত্তি আছে, এবং আমরা এগুলো খাইতে পারতেছি না, এবং আমরা ভূমিদস্যুরা আমাদেরকে শহর থেকে উঠিয়ে দিতেছে। আমাদের কবুলতের জমি আছে, রেকর্ডীয় জমি আছে, এটা আমরা কীভাবে পাইতে পারি? আমি আমার ওসি স্যারকে এবং সার্কেল স্যারকে আমি বলবো যে আমাদের জমিগুলো আমরা ফেরত পাওয়ার জন্য আপনার কাছে জোরালো আবেদন করছি। আমরা এগুলো আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছ থেকে একটি প্রস্তাব আসছে। সয়াবিনের পাশাপাশি এই এলাকায় যদি অন্য কোনো আইন শৃঙ্খলার আপনি সমস্যা মনে করেন, তাহলে সেইটাও প্রস্তাব আসতে পারে, সেই বিষয়েও কথা আসতে পারে। আপনারা সেই বিষয়ে কথা বলবেন। ধন্যবাদ আমাদের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব কাশেম মাহমুদ পাটোয়ারি, দক্ষিণ হামসাদি। জনাব কাশেম মাহমুদ পাটোয়ারি। আসসালামু আলাইকুম। সদ্য সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত রাজনীতিবৃন্দ এবং অত্র এলাকার কবুলতদারি সর্বস্তরের বায়ু মুরব্বিয়ানরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার দাদা হাজী শামসুল্লাহ পাড়াই আজ থেকে 90 বছর পূর্বে বন্দনা দত্ত বাবুর কাছ থেকে কবুলত নিয়েছেন। দাদা বাবা দুইজনে গৃহস্থী করে কোনোদিন খেতে যেতে পারেন নেই। মেঘনার করাল গ্রাসে দলিত হয়ে বাড়িতে ফেরত গেছে। আমার আমলে কিছু সম্পত্তি, এই 25 46% সম্পত্তির মধ্যে প্রায় 5.5 কানি সম্পত্তি বিভিন্ন চড়াই উত্তরায়ের মাধ্যমে দখলের শর্ত পেয়েছি। আজ অতটুকুর মধ্যেও দেখা যায় বিভিন্ন রকমের আমার বর্গাদার, আমার ইজারাদারকে হুমকি ধুমকি দিয়ে হয়রানি করতেছেন কি করতেছেন না, তিনি কি নিজের অজুহাত দেখিয়ে আমাকে ফসা বা আমার ইচ্ছা না দেওয়ার জন্য তার বানা করতেছেন কিনা, আগামী 2-1 দিনের মধ্যে তার যথোপযুক্ত প্রমাণ মিলবে। আমি শুধু এটুকু বলবো, আমার মধ্যে শুধু আমি নয়, আমার মধ্যে অনেক অবহেলিত ব্যক্তি এখানে উপস্থিত আছেন, যাদের পূর্বপুরুষরা এই খরস্রোতা মেঘনা নদী পার হয়ে সুদূর বরিশাল গিয়ে সম্পত্তি খরচ করেছেন। যারা তাদের আমলে তারা বউ দখল করে যেতে পারেননি, আমরা তাদের উচ্চস্বরী কেন বঞ্চিত হব? আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত হব? অধিকার কর্তৃপক্ষ জড়িত। আমি দীর্ঘদিন পর্যন্ত আমার এই 25% সম্পত্তির জন্য লক্ষ্য বের করে মামলারত অবস্থায় আছি। আমার দৃঢ় বিশ্বাস, মামলা আমি জিততে চাই, এই কারণে আমি সরকারকে ট্যাগ দিতে চাই। বিনা অজুহাতে 16 বছর পর্যন্ত উচ্চ জমি আমি ভোগ দখল করে আসতেছি, অথচ সরকারকে আমি একটি ফসল দিচ্ছি না। এটা আমার ইমানের যথেষ্ট গাফলামি আসছে। আমি চাই না, আমি চাই আমার উত্তরাধিকারী সূত্রে আমার সম্পত্তির মালিক আমি হই। আমি দেশকে ঠকাতে চাই না, দেশকে বঞ্চিত করতে চাই না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদের কাছে মধ্যে এই জোর দাবি রইল, আপনারা বিশ্ব স্বাস্থ্য দেশ পরিচালনা করেন বসে, তিনি আপনাদের মাধ্যমে বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে জনগণের নিরাপত্তা প্রদান করে থাকেন। আপনাদের কাছে আমাদের জোর দাবি, ভূমিদস্যুরা যুগ ধরে আমাদের সম্পত্তি বহু দখল করে আসছে, এখন করবার জন্য ফাঁসা দুচ্ছে। আমরা তো আমাদের যথোপযুক্ত জমি পাইনি, যা কতটুকু পেয়েছি তাও নিয়ে এখন তাল বানানো শুরু করছে।
সদ্য সভাপতি উপস্থিত কর্মকর্তাবৃন্দ, আপনাদের কাছে আমাদের জোর দাবি, আপনারা আমাদের এই হিস্সা, আমাদের অধিকারটুকু যেন হরণ না করে, তার জন্য আপনারা সদা সর্বদা তৎপর থাকবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এটা আল্লাহর তরফ থেকে আপনাদের প্রতি আমাদের দাবি রইল। এই কারণে যে আপনারা সংস্কার জগতে আসেন না, আপনাদের মাধ্যমে আমাদের জীবনের নিরাপত্তা প্রদান করে থাকেন। অতএব আমরা কেন আমাদের পূর্বপুরুষের সম্পদ থেকে বঞ্চিত হব? এই বঞ্চিত হতে দিতে পারি না। জমিদার 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 এইটুকু বিশ্বাস করা উচিত। ভূমিদস্যু যদি থাকতো তাহলে যুগ যুগে আপনারা অলঙ্কার পর্যটকে দেশ থেকে দৌড়াতো, ওরা ওই দেশ থেকে তাড়িয়ে গেছে, জলদস্যুরা তাড়িয়ে গেছে, ভূমিদস্যুরা তাড়িয়ে গেছে। এই সভ্য জগতে এসে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারি না। অতএব কর্মকর্তাবৃন্দ, আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন রইল, আপনাদের কাছে আমাদের নিবেদন রইল, আমাদের অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হই। স্বামীর এখন ভাগছে, আমার বর্গাদার এখন তাল বাহানা শুরু করছে। কি এই হুমকি আসছে, এবার আপনাকে দিতে পারি কিনা সন্দেহ। আমি আপনার কাছে আমার দলিল জমা দেবো। আমি যে মামলা করছি সেই মামলা জমা দেবো। 14টি বছর মামলা এককভাবে চালিয়ে যাচ্ছি। আমি সরকারকে ঠকাতে চাই না, দেশকে ঠকাতে চাই না, দেশকে ট্যাগ দিতে চাই, দেশকে ঠকতে দিতে চাই, আমার অধিকার আমি দিতে চাই। আমার অধিকার ভূমিতে সুরাট হবে, এ হতে পারে না। এটা কোনো ভারত, এটা কোনো ভারমা, এটা কোনো ইন্দোনেশিয়া, এটা বাংলাদেশ। এখানে আমারও জন্মভূমি, আমি এখানে মাদ্রাস চলতে পারি। আমি এই সমস্ত জন্মস্থলে ভয় পাওয়ার কথা নয়, যেহেতু এই মাতৃভূমি আমার। এই মাতৃভূমির জন্য আমারও ত্যাগ দিতে আছে। আমি আমার মাতৃভূমির জন্য যতটুকু শ্রম দেব, আমার মাতৃভূমির স্বার্থে, আমার স্বার্থে, আমার অধিকার থেকে যেন আমি বঞ্চিত না হই। সদ্য সভাপতি, আপনারা পারেন, আপনারা সব কিছু পারেন, আপনাদের নক্ষত্র সকল কিছু আছে। আমরা আশা করি আমার এই বক্তব্য শুধু আমার জন্য নেই, আমার এখানে অনেক অনাথ ব্যক্তি আছে যারা এই মঞ্চে এসে বক্তব্য রাখার উপস্থিত সাহস রাখেন না, অথবা পোশাক করি নেই, অথবা ভালো পোশাক করি আসেন নাই। এই বিটা ওদেরকে চোখে না থাকিয়ে ওদের সন্তুষ্ট ব্যাপারটুকু আপনারা সাদরে গ্রহণ করবে, এই আশাটুকু আমি রাখি। সদ্য সভাপতি, আপনার কাছে একটা বিনীত অনুরোধ জানাবো, বর্তমানে যারা এই জমির বর্গাদার বা ইজারাদার, যারা অতীতের মালিকের বঞ্চিত না হয়, সেই জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আশা করি আপনি আমার বক্তব্য বুঝতে পারছেন, কী বুঝতে চাইছি, কী বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব কাশেম মাহমুদ পাটোয়ারি, অত্যন্ত আবেগ আপ্লুত বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আইন শৃঙ্খলার এই বৈঠকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন শাহিদা মোল্লা। মহিলাদের পক্ষ থেকে একজনকে বক্তব্য দেওয়ার জন্য আমরা ফ্লোর দিচ্ছি। বক্তব্য রাখবেন শাহিদা মোল্লা। আসসালামু আলাইকুম। আমাকে পূর্বকালে জমিন, আমার বড় আব্বার জমিন, আমার আব্বার দাদারা মালিক হয়েছে, পুরো মালিক হয়েছে। চাই যে শ্রমিক যারা নিতে আসে দুর্দশা করে দর দূর করে ঘর দুয়ার মানুষের খুবায় খাবায় কোনো কিছু রাখে না। আপনার কাছে আইসি এই বিচারকানি দাঁড় করি, এই দলিলের কয়েক টিস্যু, এই দলিলের কয়েক টিস্যু, এই টিস্যু আপনার কাছে আইসি। আমরা সুযোগ বিচার আপনার কাছে চাই। আমার কয় পাগল, আমি এই অনেক কিছু করতে আছে, ধরো যাইতে আছি, অনেক হুমকি আগে দিতে আছে। এর আর পর কিছু না, মারানোরে ঘর জ্বালাইব, ওই জ্বালাইব, এই জ্বালাইব, কিন্তু তাদের কেউ বাইরা বোনেরা যায় না। আমার এই দেশের আমি এই দুইজন, আর সবগুলো মানুষ আছে টাইপুরা লোকুরা অনেক অনেক এলাকার দেশে, কিন্তু অনেক কিছু করতে আছে আমার নিয়ে, এরা কইতে নেই আমার। এখন আপনার কাছে আমার বিচার, আমরা এই জমিনগুলো চাই আপনার কাছে। আর যে জমিনগুলো করছে এটাও আমরা চাই। আমরা কীভাবে গিয়া আপনারা আমিন লিয়ে দেবেন, কীভাবে আমরা ঘর তুলতে পারি, কীভাবে থাকতে পারি, কীভাবে খাইতে পারি চাই। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব সাইফুল ইসলাম মোল্লা। জনাব সাইফুল ইসলাম মোল্লাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অভিযোগ হলে যে কবুলতের জমি আমাদের দখলে আছে,
আমরা চাষ করছি, আমাদের কৃষকের বাড়িঘর ভাঙচুর করে 2 দিন আগে আমাদের সোয়াবিন লুটপাট করে নিয়ে গেছে আমাদের কৃষকের। মানে আমি স্যারের কাছে একটা অভিযোগ দিছি, এই অভিযোগের ভিত্তিতে যে আমি যে আপনাদের কাছে এই বিচারটা পাই, এটাই আমার আবদার, যে আপনাদের মাধ্যমে আমার সোয়াবিনগুলো যে উদ্ধার হয়, আমি ওই অভিযোগের মাধ্যমে যে আমরাই ফেলছি। আমাদের নিয়ে গেছে মনে করেন যে হারুনালদারের বাই বাতিজা বাইনারা লুট করে নিয়ে গেছে আমার 15-16 কানি জমিনের সোয়াবিন। স্যারের কাছে একটা অভিযোগ দেওয়া আছে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব গিয়াসউদ্দিন, সাবেক মেম্বার, দুলং উত্তর চরবংশী ইউনিয়ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রায়পুর উপজেলার রায়পুর থানার ইনচার্জ অফিসারবৃন্দ এবং বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত কানিবাগাছড়ের কৃষক, শ্রমিক এবং মালিক, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পক্ষ থেকে আমি জানাই সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মূল কথা হলো, আমরা ছোটোবেলাতেই দেখি যে এই কানিবাগাছড়ে বিভিন্ন কবুলতের মালিকানারা দাবি করে অল্প হলেও মানে তারা কিছু না কিছু ফসল উপভোগ করত, কিন্তু হালকা কিছু সময়ের মধ্যে অনেক কৃষকই উঠে গেছে, আবার অনেক নতুন কৃষক সরে আসে। এজন্য আমাদের এই কবুলতের মালিকানারা অনেক হতাশ, কিন্তু এই হতাশাগ্রস্ত অবস্থায় এক শ্রেণীর লোক আছে, যদি এই কবুলতের মালিকের সাথে কোনো ভালো কোনো লোক চলাফেরা করে, তাকে প্রয়োজনে গ্রাম তারা লাগে যে উচ্ছেদ করবো, এরকম পরিবেশ পরিস্থিতি এলাকায় সৃষ্টি হয়েছে। একটা গ্রুপ আছে মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বানায়া বিভিন্ন জনের উপরে কৌশলে ব্যবহার করিয়া ভালো মানুষটারও খারাপ বানায়, আবার খারাপ মানুষটারে ভালো বানায় নেয়। এই কারণে আমরা বিচার ব্যবস্থায় গিয়েও আমরা সঠিকভাবে ইদানিং বিচার পাচ্ছি না। সঠিক কথা বললেও আমরা ওইটার সাক্ষী প্রমাণের কারণে আমরা সঠিকভাবে আমরা বিচারের আওতাভুক্ত হইতে পারতেছি না। আমি একজন কবুলতের মালিক, এই যে হারুন সাহেব, ওনার মালিকানা জমি আমি এখানে আমার কানিবাগা এবং ঘাসিয়া এবং কাইসা, এখানে স্যার 3টা সীমানা স্যার। এই 3টা সীমানার মধ্যে এইটাই হাজিমারার একদম নিকটে স্যার। এগুলা ওই মালিকানা যখন দখল ছিল এই কবুলতলারা, তখন তাদের ওই দখলের উপরেই আমাকে বাগা দিছে। কিন্তু আজকে পরে 1 সপ্তাহ হইল গাছিয়ার সীমানায়, যারা গাছিয়া জীবনে কোনো এখানে দখল ছিল না, তারা এসে আমার বিরুদ্ধে এই আমার হাজিমারা স্যারের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। অভিযোগ করার পর এখন সকলেরই কথা হলো সার্ভেয়ারের মাধ্যমে সঠিকভাবে এই সীমানাটা স্যার নির্ধারণ করতে হবে। কারণ এখানে একটা হলো নিউ কানিবাগা, আরেকটা হলো তথ্য কানিবাগা, আরেকটা হলো বরিশাল কানিবাগা, এবং কি 4টা মৌজায় অন্তর্ভুক্ত এই কানিবাগাছড়ের জমিগুলো। একটা 6 নম্বর সিট গাছিয়ার থেকে আংশিক কিছু জমি কানিবাগাছড়ে ম্যাপ কেটে নিয়ে গেছে। এখন ওই জমিটা কানিবাগাও দাবি করে, গাছিয়াও দাবি করে। এখন এই গাছিয়ার কানিবাগায় দাবি করতে গিয়া আমার মতো মানুষ, আমার এক করে জমিও নাই, আমি কারো জমি বকদখলে এবং খাইও না, 3টা মামলা করছে আমার বিরুদ্ধে। আমার নিজের ফ্যামিলির 12 জন মানুষ আসামি, 8 নম্বর হইতে 21 নম্বর পর্যন্ত আমরা আসামি। আমাদের বিরুদ্ধে তদন্ত চলে, কিন্তু কেমন কোনো লোক এই দেশে কইতে পারবো না যে আমার জীবনে আমি কারো কাছ থেকে এক করে জমিন জবরদখল করে কোনোদিন আমি খাইছি, বা ইনশাল্লাহ জীবনে খাওয়ার কোনো আমার তৃপ্তিও নাই। তাই এই তাজু আমিনের মাধ্যমেই আমরা এই জমিগুলোতে পরিমাপ করে লইছি। 101 একর 7 জন মালিকানার, আমার কাছে মাত্র 27 একর জমি আছে, কিন্তু এই 27 একর সহ 101 একর জমি গাছশালারা মাত্রা আমার বিরুদ্ধে অহেতুক গ্রামও আমার বিরুদ্ধে অহেতুক আমার বদনাম ছড়াচ্ছে। আমি চাই না এই জমিগুলা যারা কানিবাগার মালিক প্রয়োজনে তারাই খাওক, আমি এই জমিও খাইতে চাই না। এজন্য আমি আইনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সার্ভেয়ার এবং সরকারি তাদের যেই রায় আছে ওই রায় অনুপাতে আপনারা সঠিক সীমানা নির্ধারণ করে এই সমস্যার সমাধান করতে হবে। কারণ যদি এই গাছিয়া কানিবাগা কাছার এই সীমানা নির্ধারণ করা না হয়,
তাহলে বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে 3টা মালিকানায় দাবি করে, 3টা মালিকানা একটা শহরের মধ্যে দাবি করে মাত্র 200 একর জমিনের মধ্যে, আর বাকি জমিনের কাছে বয়ে যায় না। এই জন্য একই মালিক 10 জন মালিক যদি এক জায়গায় দাবি করে, 100 জনের জমিনালা যদি এই 10 জনের কাছে দাবি করে, তাহলে এনার একটু সমস্যা দেখা দেয়। এই জন্য আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকুল আবেদন। আমাদের এলাকা খুব শান্ত, আমাদের এলাকার মানুষ খুব নিরীহ মানুষ, এরা চাষবাস করে এই বিভিন্ন কবুলতলাকে জমিগুলা খায়, নিরীহ মানুষ। আপনাদের মাধ্যমে এই নিরীহ মানুষকে সান্ত্বনা দেওয়ার স্বার্থে সীমানাগুলা যেন সরকারি সার্ভেয়ারের মাধ্যমে সঠিকভাবে সীমানা নির্ধারণ করে যেন মালিকানা নির্ধারণ করা হয়। এই জন্য আমি সকল ভাইকে উদার্ত আহ্বান জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই অডিয়েন্স থেকে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন জনাব আনোয়ার মাস্টার। আমি আনোয়ার মাস্টারকে একটু দিক নির্দেশনামূলক, আমরা সয়াবিনটা একাধিক চাষি হলে এই সয়াবিনটা একেবারে সুন্দর সুশৃঙ্খলভাবে কি মীমাংসার মাধ্যমে এই সয়াবিনটা তোলা যায়, এই ব্যাপারে একটু বিশেষ করে এই বিষয়টার উপর কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আনোয়ার মাস্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কানিবাগা চরের মালিক এবং এলাকাবাসী, সবাইকে শুভেচ্ছা। আসলে আমি চর নিয়ে কাজ করার মতো লোক না, কিন্তু আসলে প্রত্যেক কিছু সম্পত্তি আছে, এগুলো নিয়ে জড়িয়ে গেছি আর কি চরের সাথে। আমি গত প্রায় 14 সাল থেকে এই কানিবাগা চরের ইস্যুতে কাজ করতেছি। এখানে চিনেন অনেকে আমাকে, আমি শিক্ষকতা করি। তো হলো আসলে এই চরের সমস্যাটা 1995 সালে সৃষ্টি হয়েছে, এর আগে সমস্যাটা ছিল না। এই পুরো চরটাই ছিল বরিশালে হিজলা উপজেলার ভেতরে। 1995 সনের 14 অগ্রহায়ণ 15 ডিসেম্বর সম্ভবত একটা গেজেটের মাধ্যমে আমাদের তৎকালীন, আসলে কেউ কারোর নাম বলে নাই, ভূমিদস্যু বলে সবাই, কিন্তু কেউ কারোর নাম বলে নাই। আমি বুঝতে পারতেছি না ভয়টা কিসের। আপনারা কেউ কিন্তু বলেন নাই যে এখন কারা ভূমিদস্যু, আগে কারা ছিল এবং ভূমিদস্যুর সূত্রপাত কবে থেকে হয়েছে এবং এটা নিরসন কীভাবে হবে। নাম না বললে তো এখানে প্রশাসন কীভাবে জানবে? নাম বলতে হবে তো। সম্পত্তির জন্য নামছেন, মানুষ অনেক মার্ডার হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলবো, আমি একটু 5 মিনিট বলবো আর কি। এই চরের সাথে আমি আলতাফ মাস্টারের নাম জানেন আপনারা সবাই, আমার আপন জ্যাঠাতো ভাই। আমি একসময় তার বডিগার্ড এবং তার একেবারে খুব ক্লোজ ছিলাম, তার ড্রাইভারও ছিলাম, অনেকে আমাকে এইগুলো বলে। তো উনি 1995 সনে এই লক্ষ্মীপুর কালীবাগার মধ্যে 6809 একর, আমি স্যারদেরকে কাগজপত্র দেবো, আমার কাছে আছে, 6809 একর জমি বরিশাল থেকে কেটে লক্ষ্মীপুরে ডিমার্কেশন করে নিয়ে আসছে। ফেনীতে এক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এটা তৎকালীন বিএনপির নেতৃবৃন্দ সহ এটা হয়েছে। আমাদের লক্ষ্মীপুরের সীমানা বড় হয়েছে, আমরা খুশি হইলাম। আমাদের পূর্বপুরুষরা সেই বরিশাল হিজলা অন্তর্গত যখন জমি ছিল, আমাদের বাড়িতে আমার বাবা বড়ধান নিত। কোথেকে আনছেন? কানিবাগার চর থেকে বড়ধান আনছি। এরপরে এখানে আমাদের লক্ষ্মীপুরে যখন চরটা আসলো, তখনই আমাদের দুর্দশা শুরু হলো। আমাদেরকে কিন্তু নির্যাতন বরিশালের লোক করে না, আমাদেরকে আমাদের এলাকার নেতৃবৃন্দ আমাদেরকে নির্যাতিত করে রাখছে এবং আমাদেরকে কোন ভাষা করে রাখছে রীতিমতো। এই জমির কথা বললেই বলে পিলার দিব সরে মানুষ দিয়া। তো আমি একটু সংক্ষেপে বলি। তো এই 95 সালে এই লক্ষ্মীপুরে যখন এই অংশটা কেটে নিয়ে আসলো বরিশাল, এটাকে টুলুর সর বলে। লক্ষ্মীপুরের এই কানিবাগাটা বরিশাল থেকে কেটে আনার পরেই আমাদের দেশের ওনারা বলছে যে আমরা এটা কাইটে আনছি, আমাদের অনেক খরচপাতি গেছে, এই জমি আমরা আবাদ করব। এই নেতাদের হাতে চলে গেল, বিএনপির 91-95 সেশনে মাহমুদুল্লাহ সাহেব আমাদের, তখন আমি মাহমুদুল্লাহ স্যারের সাথে দেখা করছি এই ইস্যুতে। পরবর্তীতে আমাদের এই আলতাফ মাস্টার সাহেব এই চরের নিরঙ্কুশ এই নিচ্ছে নিজের কাছে যে আমি চর ওখান থেকে কাটতে আনছি, আমার এত খরচ গেছে, এই চর আমি এখন খাবো। উনি সব চাষাদেরকে উঠাই দিয়েছে চর থেকে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে 98 সালে যে শেখ হাসিনা এলএম পাইলট স্কুলের মাঠে আসছে, ওই সময় তিনি আবার মাহমুদুল্লাহ সাহেব, মিঠু ভাই আছে জানেন সবাই, যে আমাদের জামাতের নেতৃবৃন্দ চেয়ারম্যান সাহেব আছেন, এটা ওপেন। ওই দিন মাহমুদুল্লাহ সাহেবের সাথে উনিও আওয়ামী লীগে যোগ দিয়েছে ওনার এই চরটা ধরে রাখার জন্য। এরপরে উনি ওই চরে এই মালিকানা ধরে রাখছেন। ওনার নির্দিষ্ট কয়েকজন মানুষ ছিল,
কয়েকজন মানুষ ছিল, ওনারা এই চর ওই যে 95 সাল থেকে উনি এই চর লক্ষ্মীপুরে নিয়ে আসার পর থেকে এটা ওনার বাপদাদার সম্পত্তি হয়ে গেছে আমার ভাইয়ের। এখন এই চাষি সব বাড়িতে উনি বেশিরভাগ জমি চাষ করতে দিয়েছে, কিন্তু আমাদের চরবংশীর মানুষকে দেয় না। 8 নম্বর দক্ষিণ চরবংশীর মানুষদেরকে এই জমিগুলো চাষ করতে দিয়েছে। ওদিকে নিজস্ব লোক ওরা যদি আবার বসে যায়, আমার পত্রিকা 18 একর আমাদের বাপ চাষাদের, আমার আব্বার 6 কানি আর হলো আমার চাষাদের 3 দুগুণে 6 কানি, 19 একর জমি আমাদের আছে। এগুলো নিয়ে আমি ডিসি স্যারের কাছে গত এপ্রিল মাসে আমার কাছে রিসিভিং কপি আছে। আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে, বরিশালের জেলা প্রশাসকের কাছে, লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কাছে আমি কাগজপত্র দিয়েছি, এগুলো সব আছে। আমি অনলাইনে আমি এগুলো নিয়ে লেখালেখি করছি। আমি এরপরে হলো এই জমির মালিকানা পাবলিক আর পাচ্ছে না। এরপরে সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হলে যেই সরকার ক্ষমতা আসে ওই সরকারের লোকজন আবার ওই সময় আর উনি থাকে না, তখন আবার যারা ক্ষমতায় আসে তারা এরকম বসে যায়। এক্ষেত্রে বড় দুইটা রাজনৈতিক দল, জামাত ইসলামী বা শাসনতন্ত্র বা এই ধরনের ছোটোখাটো কোনো দল না, বড় দুইটা দল রাজনীতিবিদেরা এই চরের তখন নেতা হয়ে যান এবং ওনারা বলে দল ছাড়াইতে টাকা পয়সা লাগে। মালিকদেরকে আসলে বিভিন্ন রকমের কথাবার্তা বলে এবং মারামারি হয়েছে, অনেক মার্ডারও হয়েছে চরে মানুষ। এরপরে এই তো এবার এখন ইন্টারিম গভর্নমেন্ট, মানুষ এখন তো নিজেদের অধিকার ফেরত পর্বে সোচ্চার। আমি মাস্টারের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি, যার যে অভিযোগের কপি আমার কাছে আছে, আমি এগুলা আমি দেবো দিনে এখনও। এখন এরপরে এর পরে আমার জমিতে আমি গেছি চরে, এই প্রথম আমি এই জমিতে আমি এই জমি চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে মহিউদ্দিন নামে একজনকে আমি চাষ করতে দিছি, সেখান থেকে আমাকে হারুন হাওলাদার ডাকলো, মহিউদ্দিন সোহাগ। এরপরে এরা ডাকার পরে আমি আসছি। ওই জাকির হোসেন আকাশ আমার বাতিজা, আমি তাকে বললাম যে তোমার লোকেরা তো ট্রাভেল করে। আমি প্রথম সয়াবিন ফলানোর জন্য চাষ করছি, চাষ করার পরে আমাকে খবর দেওয়ার পরে আমি গেছি, যার পরে বললো যে এগুলো তো শীতকালে সয়াবিন আপনার ভাই লাগাইছে। মাস্টারের কথা বলে যে সে তো লাগাই রেখে গেছে, এখন তো চাষিদের মেয়াদ তো শেষ হয় নাই, মেয়াদ শেষ হবে এই সোয়াবিন উঠলে, গত শীতে যে সোয়াবিনটা করে আর কি। আমার 18 কানি জমি একদিক দিয়ে মাইপা নিছি এবং আলতাফ মাস্টারের লাঠির এই উপরে মানে পা দিয়ে আমি প্রথম এই চরে জমি মাপছি, আমি আমার ভাইরা সহ। এরপরে ওনারা আমাকে বললো হারুন হাওলাদার আমার বিয়ে মানুষ, জাকিরের কাকা আমি। তো আমি এই সূত্রে গিয়া আমি আরও মাসুদ শেখ যারা আছে আমার ক্লাসমেট বন্ধু বান্ধব, আমি ওদেরকে জানাইছি। রায়পুরে আমি কিছু ভাইকে জানানি, আমি বিপি জাকির ভাই আমার খুব ক্লোজ লোক, ওনাকে জানাইছি। হ্যাঁ, লক্ষ্মীপুরের আমি লিটন ভাই, রেজাল্ট করে লিটন ভাইকে জানাইছি, আমরা ক্লাসমেট। তো এবার জানানোর পরে বলে তুমি জমি চাষ দাও। আমি জমি চাষ দিয়ে দেওয়ার পরে যেহেতু বিআই বললো যে ঠিক আছে চাষাদের হক আছে, ওনারা যেহেতু রাখছে এই সোয়াবিন খাওয়া যাবো। এই সোয়াবিন খাওয়ার পরে আমি ট্রেনিংয়ে ঢাকা ছিলাম 15 দিন। এর মধ্যে রাইতের আধারে নাকি কারা এই জমি আমার ওই চাষারে দৌড়ে দিয়া তারা আবার এই সোয়াবিন ওঠার পরেই তারা চাষ দিয়ে দিছে। ওখানে গিয়ে আমি 3 জন পাইছি, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ লিখছি। আমি ওই ইয়াতে ওই দিন রায়পুর থানায় গেছি, ওনারা বলে যে মিটিং আছে আপনাদের, মিটিংয়ে এইটা আপনি উঠায়েন। তা আমি অভিযোগ দিইনি এখনও। আমি চাষিদেরকে বলছি যে তোমরা আমার জমিতে জোর করে চাষ দিছ, এখন সোয়াবিন উঠানোর ব্যবস্থা কিন্তু আমি করব যে কোনোভাবে। হ্যাঁ, আমি লোকও রেডি করছি, আবার প্রশাসনের সাথে আলাপ করছি, বিভিন্ন মহোদয়ের কাছে আমি অ্যাপ্লিকেশন লিখছি, ওসি স্যারের কাছে, এগুলো দিই নেই, আমার ফাইলে এখানে আছে, দরকার হলে দেবো আর কি। তো এখন এই হলো অবস্থা। এখন একদল যায় আরেক দল আসে। এখন ইন্টারিম গভর্নমেন্টের আমলে সেখানেও নেতাদের হস্তক্ষেপ। আমাদের 2 নম্বর ইউনিয়নের একজন নেতা বলছে যে ওই যে আমাদের ম্যাডাম বলতে পারে নাই যে এই কবুলত ভুয়া। তা আমি ওনাকে বলছি যে ভাই, আমার মামাতো ভাই হয়, যে আপনি যে ভুয়া এই কবুলত, এটার দায়িত্ব তো আপনার না, এটা প্রশাসন বিচার করবে। বা মালিকরা যদি কবুলত জমিদাররা বেশি দিয়ে থাকে, মালিকরা এটা ম্যানেজ করে খাইব। আমারও কবুলত আছে, আরেকজনের কবুলত আছে, যদি কবুলত ডাবল হয়ে যায় আমরা এখানে যা জমি আছে আমরা ভাগ করে নেব। সাবধান অবগতির জন্য বলি স্যার, এই 6809 একর যেটা লক্ষ্মীপুর কালীবাগে আসছে, এটার মধ্যে কিন্তু আবার 2300 একর কিন্তু 1 নম্বর খতিয়ানে জেলা প্রশাসক মহোদয়ের কাছে 2300 একর। আমি স্যার কালকে রায়পুর থানায় কাগজ পৌঁছাবো, আমার প্রিন্ট কপি করা আছে, আমার সাথে এখন নাই, আমি এক জায়গা থেকে আসছি। 2343 একর হলো খাস, তারা বাকি 4500 একর এগুলো তো মালিকানা। খাস যেটা আছে এটা নেতৃবৃন্দ ভাগ করে খাক। আমি বলছিও নেতাদেরকে, ওই যে আমাদের সর্বংশী জিএম শামীম আছে, ও আমার কাছে বলছে। আমি বললাম আবার আমার বাতিজা হয়, আমি বললাম এই কাগজ আছে 2300 একর খাস আছে, তোমরা প্রশাসনের থেকে আই না 2300 একর খাও, অসুবিধা কি? নেতারা খাইবো, নেতাদের খরচপাতি আছে, পাবলিকের চা খাওয়াইতে হয়, মুখমুড়ি খাওয়াইতে হয়, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। ওনারা তো কইর তেলে কই বাজবে, তাই না? স্বাভাবিক। ওরা গাঁট খাক, জলা খাক, ওইগুলোতে তো আমরা যাচ্ছি না। তো এই যে গিয়াসুদ্দিন ভাই বললো, দুঃখ প্রকাশ করলো, আমি ছোটোবেলা থেকে চিনি, অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ, এখন মামলা খাইছে।
আওয়ামী লীগের আমলে মামলা খায় না, কিন্তু এখন বিএনপির এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে উনি মামলা খেয়েছে। ওই যে ফ্যামিলির সব মাতব্বর, ওই কাগজ দেখলাম যে মাতব্বর, সব মাতব্বর। হ্যাঁ, অথচ একটা এই ঘাট থেকে একটা মাছও খায় নাই, আল্লাহ বলছে। এখন স্যার ওই 2300 একর আপনাদের খাস, এটা আমি কাগজ কালকে আমি রায়পুর থানায় পৌঁছাবো ইনশাল্লাহ মাগরিবের পরে। আর 4000 4,500 একর যে জমি আমাদের আছে লক্ষ্মীপুর কালীবাগরাও, তো আমি বলতেছি যেহেতু বরিশালে আমাদের এখানে আমাদের ডিমার্কেশনের বাইরে, আর বর্ডার স্যার একেবারে সহজ। এই লক্ষ্মীপুর কালীবাগার যে সীমান্ত, এইটা এই বেরি রাস্তায় উঠলে গুগলে স্যার আমাদের সবার মানচিত্র আছে, গুগলে আপনি ঢুকলে, ম্যাপে ঢুকলে এখানে এই লাইন বরাবর একদম ইজি। আলতপাশের যে ছোটটা নিয়ে এখন ঝামেলা, এইটা এবং ওই পারে নিচু একটা জমি আছে যেটা এবার জঙ্গল আবাদ হয়েছে, এই দুইটার মাঝখান দিয়া যে এই লোল্যান্ড আর হাইল্যান্ড, এই দুইটার মাঝখানে এই ইয়াটাই হলো আপনার ইয়া, এইটাই হলো সীমানা লক্ষ্মীপুরের আর বরিশালের। এটা ওইদিকে একটা মালেকখার হাড়ি আছে কয়টারে চান্দারখালের ওইখান দিয়ে গিয়া এটা বরিশালের। এটা একেবারে আপনি যারা গুগল ধরে হাঁটলে এই 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হাঁটতে হবে। এই পাশে লক্ষ্মীপুর কালীবাগা, এরপরে হলো ঘাসিয়া, ওইটা আবার প্রাকৃতিকভাবে খালে সীমানা দিয়ে দিছে, ওইটা ঘাসিয়া। এটাই এখন স্যার এই হলো অবস্থা। আর এই চরের সয়াবিন এখন তো উঠাইতেছে, পটাশ দিছে। আমি ওই দিন গেলাম আমার ওই জমিতে, পটাশ দিছে। কি পটাশ দেওয়া কেন? এটা দ্রুত পাকানোর জন্য, দ্রুত পাকায় আর রাইতের আন্দারে উঠাই নিয়ে যাবে, এই হলো তাদের মোটো। আর আমাদের শহরে এখন তো ওই আমাদের 2 নম্বর ইউনিয়নে অনেক গরম, 3 গ্রুপের মামলায় স্যান্ড সব কিন্তু আমাদের চরমুন্সিতে, এদিকে এইগুলো আবার কম 8 নম্বরে বাস্তবতাই তো। ওগুলো স্যার সব এখন শহরে। আমি তথ্য নেওয়ার চেষ্টা করতেছি, এক জায়গায় পাইপ পাইছি, কিছু পাইপ, ওগুলা এখন বলবো না, ওগুলা আমি প্রশাসনকে বলবো। এই সয়াবিন উঠাইতে হলে ওই স্যান্ডগুলা স্যার উদ্ধার করতে হবে। এই স্যান্ডগুলা প্রত্যেকটা বাওয়ারে স্যার, ওই দিন এক বাওয়ারে আমি 5টা দেখে আসছি, আমি পানি কিনতে ঢুকছিলাম, 5টা এক ব্যাগের ভিতরে, এরকম প্রত্যেকটা ইয়াতে স্যান আছে। এবং চাষা যারা আছে স্যার কৃষক, আমরা কৃষকদের বিরুদ্ধে না, কৃষকরা ফসল করছে তারা ফসল নিয়ে যাক, কিন্তু আমরা সেই জমির মালিকানা। এই ফসল ওঠার পরে তারা আমাদের মালিকানা স্বীকার করে আমাদেরকে নেক্সট সিজনের জন্য তারা আমাদের কাছ থেকে জমি রাখবে, আমরা তাদেরকে চুক্তি দেবো। আমি এক চাষাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে আটকানি, আমার এলাকার এক ছোট এক নেতার কথা বলছে যে আপনার জমি আমি অমুকের কাছ থেকে রাখছি। আমি তারা জিজ্ঞাসা করছি তার বড় ভাইরে, সে বলে যে এরা মামলা ফিরে পলাতক আছে। এবার আমার ছাত্র যে লাগাইছে বললো স্যার আমি তো জানি না আপনার জমি, এগুলো এখন আমি তো যাই হোক, এগুলো আমি আলোচনা করতেছি। এখন হলো স্যার এই জমি যদি এখন এই সয়াবিন কৃষকরা তো এমনি মরা, অনেক খরচ একখানি সয়াবিন চাষ করতে, প্রায় 27-28-30 হাজার টাকা, আবার 20,000-25,000 টাকা করে তারা ওই নেতাদেরকে দিছে, হ্যাঁ টাকা পয়সা দিছে। আবার আমাদের এখানে কর্তৃপক্ষ আছেন উপজেলায় বিল ওনারা আবার কারো বিরুদ্ধে অ্যাকশনও নিছে। এগুলো স্যার বাস্তবতা আছে, সত্যতা আছে। দল কাউকে কিন্তু প্রমোট করছে না, কাউকে কিন্তু এনকারেজ করছে না যে তোমরা এটা করো। আমি এই বিএনপি যুগ্ম মহাসচিবের বক্তব্য রীতিমতো শুনি, আমি প্রতিদিন 10টার খবর দিই, ওনারা টাইট। কিন্তু এখানে স্যার এই ভূমিদস্যুরা বেপরোয়া, ওরা এখন এমনও চাষি আছে তারা কাউকে টাকাও দেয় নাই, কিন্তু বলে অমুকের দিছি, আসলে বুয়া, আসলে দেয় নাই। তারা এই সুযোগটা নিচ্ছে, তারা ওই সুযোগটা, নেতাদের বদনাম করে তারাও এই সুযোগটা নিচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের উপজেলা নেতৃবৃন্দ এখন ক্লিন ইমেজের, এই যে এখানে চেয়ারম্যান সাহেব আছেন, হ্যাঁ ওনারা, এটা সামনাসামনি বলতেছি না, বাস্তবতা এটাই। যারা বিএনপির খারাপ আমি তাদের কথা বলি, এই যে আমাদের এই যে বলছে আমাদের ওই যে গাজী মুস্তফা কামাল সাহেব, উনি এমনি একটু মাথায় একটু সমস্যা, উনি বলছে যে আমার আবার মামাতো ভাই হয়। আমি ওনার বাড়ির লোককে জানাইছি, ওই যে মহিলা বললো যে এগুলা টিস্যু হিসাবে ব্যবহার করে পায়খানা ফালাই দেওয়ার জন্য কবুলত, এগুলা কোনো দায়িত্বশীল মানুষের কথা? ওনারা কীভাবে রাজনীতি করবেন সামনে? এই বিএনপিকে ডুবাইব ওনারা। তো যাই হোক স্যার, সেটা হলো দলীয় ব্যাপার। এখন স্যার আপনারা আসছেন, আমরা চাই আপনারা এই চরে একটা অস্থায়ী ক্যাম্প দিবেন। অস্থায়ী ক্যাম্পে আমরা এখানে আসছে যারা মালিক আছে, প্রশাসন এবং মালিক পক্ষ থেকে অন্তত 7 সদস্যের একটা কমিটি করে দেন। এখানে দলীয় নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ওনারাও থাকুক আমাদের সাথে কমিটিতে, আরও নরদার থাকুক, থাকুক, দলীয় সেক্রেটারি যারা আছে থাকুক, 2 নম্বর থেকে একজন থাকুক। হ্যাঁ, জামাত ইসলামের এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, আমাদের ওই যে গণ অধিকার পরিষদের আমাদের সার্জন সাইফুল ভাই আছে, ওনারা সহ পুলিশ প্রশাসন আমাদের হাজিমারের ইনচার্জ মধ্যে থাকুক। ওনাদের মাধ্যমে মালিক 4-5 জন সহ 7 বা 11 সদস্য একটা কমিটি করে দেন। 2 দিনের মধ্যে ওনারা এই কাগজপত্র জমা নেবে এবং এই চাষিদের তথ্য আমরা সংগ্রহ করবো সলিপুরে, যে কোন জমি কারা চাষ করছে। জায়গা ছাড়া অল্প একটু, বেশি না, এই একটা চর শুধু। ওই পশ্চিমেরগুলো বরিশালের বিষয়, ওগুলো পরে দেখা যাবে। ওরা স্যার একটা কমিটি যদি করে দিতে পারেন,
তাহলে আমাদের সুবিধা হবে, এই কমিটি কাজ করবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এই সমস্যা ইনশাআল্লাহ উত্তরণ করতে পারবো। চাষিদেরকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারবো। চাষিরা পলায় থাকে, রাত্রে বের হয়, তো জমিতে গেলে তাদেরকে পাওয়া যায় না। কে চাষ করছে এটা কেউ বলে না, একজনের সিক্রেট একজন বলে না, তারা অনেক চালাক। এখন তাদের তথ্য আমরা সংগ্রহ করলে এটা সম্ভব। আমরা একদিন 2 দিন লাগবে আমাদের সংগ্রহ করতে। এই 2 দিনের মধ্যে কিছু সয়াবিন এগুলো আছে, এগুলো তারা উঠায় নেবে, কিন্তু ব্যাপকভাবে উঠানোর আগে এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, আর আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের যদি একটু যদি থাকে, মানে সহমর্মিতা থাকে আমাদের মালিকদের প্রতি, তাহলে এই সমস্যা স্যার আসলে সমাধান করা একেবারেই অসম্ভব কিছু না। আশা করি আমার এই প্রস্তাব এটাই থাকবে যে আমরা আর তথ্য আমার কাছে যা আছে আমি প্রশাসনকে গতকালকে দিতে গেছিলাম, আমি থানা থেকে চলে আসছি। ওই পরশু এক সালিশ ছিল যে 8 নম্বর ইউনিয়নের, এইগুলা আমি দিই নাই ওদিন যে আজকের মিটিংয়ে কী হয় সিদ্ধান্ত। এটা যদি সার্বিক সিদ্ধান্ত ভালো হয় তাহলে তার কারোর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার দরকার নেই স্যার। তাহলে আমার প্রস্তাব হলো এটা কমিটিকে দায়িত্ব দিলে এই কি বলা হয় এটা, যে সাংগঠনিক কমিটি যেগুলো আছে করে দিলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এই আশাবাদ এবং প্রশাসনের উপর আমার আস্থা পুনর্ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আনোয়ার মাস্টার সাহেব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথির পরামর্শের আলোকে আমাকে কেউ দোষ দিবেন না। প্রোগ্রামের সৌন্দর্যের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা উপজেলা কোনো নেতৃবৃন্দ, কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সময় দিতে পারছি না। আমরা ছাত্র প্রতিনিধিদের থেকে, উপজেলার যারা দায়িত্বশীল আছেন ওনাদের থেকেই বক্তব্য শুনবো। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের প্রধান অতিথি এবং আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই পরামর্শ দিয়েছেন, সুতরাং ওনাদের পরামর্শের আলোকে এই প্রোগ্রামটা আমি পরিচালনা করছি। সুতরাং আমাকে কেউ দোষারোপ সেভাবে করবেন না আশা করি ইনশাআল্লাহ। এই পর্যায়ে ছাত্র প্রতিনিধির থেকে বক্তব্য দিচ্ছেন জনাব রাসেল হোসাইন। ছাত্র প্রতিনিধি জনাব রাসেল হোসাইন এই পর্যায়ে বক্তব্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি আমার ভূমিকা ছাড়াই শুরু করছি। এর ভিতরেই আমি আসলে অনেকের কথাগুলো শুনছি, এর আগে পরে আমি এই ধরনের লোকদের আর কোনো কথা এরকম শুনি নাই। আজকে একেবারে নতুন ইউনিক আমার কাছে মনে হয়েছে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে সরিষার ভিতরে যদি ভূত থাকে সেই ভূত আসলে সমাজে সারানো সম্ভব না। এজন্য আমি তাদের প্রথমত দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত লেভেলে যে সমস্ত লোকেরা জড়িত আছে তাদের অলরেডি অনেক তথ্য আমি জানি, আমার জানা মতে আপনাদের কাছে আছে। আপনারা এগুলো যদি সঠিকভাবে তাদেরকে ধরতে পারেন, আশা করি এই সমস্যাগুলো প্রথমত থাকবে না। আরেকটা বিষয় হলো যে গত পরশু আমি একটা জমি সংক্রান্ত একটা বিষয়ে রায়পুর উপজেলাতে গিয়েছিলাম। সেখানে একজন লোক বলেছিল যে এগুলো কোনো কিছুই না, এই যে কাগজপত্র এগুলো কোনো কিছুই না, তাও কি একজন প্রশাসনিক ভালো মানের ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে। অথচ আমি দেখলাম তারা সেখানে নিরীহ ভূমিকা পালন করেছে। এখন এই যদি হয় যে আমাদের প্রশাসন ভাইদের অবস্থা, তাহলে আমাদের কৃষকরা সেক্ষেত্রে কোন জায়গাতে যাবে? এটা হচ্ছে আমার এই প্রশাসনের নিকট আমার এই উদারত এই প্রশ্ন বা আহ্বান রইল যে এটা আপনারা কীভাবে দেখতেছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে আমার কৃষক ভাইরা সেই ধরনের সেই কাঙ্ক্ষিত যে সুযোগ সুবিধা আপনাদের কাছে চায় সেটা পাবে না। আরেকটা বিষয় হলো যে সরকারি খাস জমি বা যে বিতর্কিত যে জমিগুলো আছে এগুলো প্রত্যেকটা জমি কোনো না কোনোভাবে বিতর্কিত। আমি চাই আমাদের স্যার যেটা কথাটা বললো যে এখানে যদি একটা সর্বদলীয় বা কমিটি করে দেওয়া হয় তাহলে আমি মনে করি এরকম এই বিশৃঙ্খলা থেকে একটা নিরসন প্রায় সম্ভব। এই জন্য আমি স্যারের সাথে এই বিষয়টা একমত পোষণ করছি, এই বিষয়টা যাতে সরাসরি করা হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র অধিকার পরিষদ রায়পুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার অন্যতম নেতা জনাব তানভীর হায়দার সোহেলকে। বক্তব্য রাখছেন জনাব তানভীর হায়দার সোহেল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।
আসলে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের আমল থেকে এবং আমাদের জানা আওয়ামী লীগের আমল থেকে এবং পূর্বের আমল থেকেই এই চরে জমি নিয়ে অনেক বিরোধ, একজনের অনেক মানুষের হানাহানি রক্তারক্তি। আমরা তো এই জন্য এই আন্দোলনটা করি নাই। আমরা কি মানুষের এখনো যদি আমরা যে শেখ হাসিনাকে বিজয় করছি, তারপরে যদি মানুষের হানাহানি করতে হয়, রক্তারক্তি করতে হয়, তাহলে আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? আমরা চাই যারা দলিল মূল্যে মালিক এবং পূর্বের কবিলত মূল্যে মালিক তাদেরকে জমি প্রশাসনের পক্ষ থেকে বোঝা হোক, এবং যারা ইতিপূর্বে ভূমিদস্যু ছিল এখন যারা ভূমিদস্যুর ভূমিকা পালন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আপনারা যারা জমির মালিক আছেন সবাই একত্রিত হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, জামাত, গণ অধিকার, যে হোক, যার জমি সেই মালিক, যার কমিশন আছে, যার জমি আছে সেই মালিক হবে। এগুলো আমি আমার বক্তব্য নিশ্চিত ধন্যবাদ জনাব তানভীর হায়দার সোহেলকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে জাতীয় যে রাজনৈতিক দল আমাদের আছে সেই রাজনৈতিক দলের আমরা উপজেলা নেতৃবৃন্দ থেকে বক্তব্য শুনব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণমানুষের নেতা, জন্মনিত নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত রায়পুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব হেলাল উদ্দিন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত কৃষক ভাইরা, সময় অত্যন্ত সংক্ষেপ, ভূমিকা ছাড়াই কথা বলবো। আমরা একজন শিল্পীর একটা গান সব সময় শুনে থাকছি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই টুনির চর, গাছিয়া চর আর আপনার এই যে কালীর চর কি কয়, এই চরগুলো তো মনে হয় এমনই চলতেছে, তাই না? আলহামদুলিল্লাহ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ওই দিন আমরা 8 নম্বর ইউনিয়নও বলেছি, কেরোয়াতেও বলেছি। এখানে সামনের সারিতে যে সকল রাজনীতিবিদ আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি, জামাত ইসলাম, আমরা সবাই ঐক্যমত। আমি ইসলামী আন্দোলনের দুর্নাম হতে দেব না। আমি আমারটাই বলি, আরেকজনেরটা বললে হয়তো মনে কষ্ট আসতে পারে, আন্তরিকতা নষ্ট হতে পারে। আমি ইসলামী আন্দোলনের এই ইউনিয়নের একজন ভূমিদস্যুর কারণে ইসলামী আন্দোলনের গায়ে কালি লাগবে, এটা আমি উপজেলা সেক্রেটারি হিসেবে জীবনও হতে দেব না। এটা আমরা চরম সিদ্ধান্ত নিয়েছি যে একটা ভূমিদস্যু আমার দলের সদস্য হতে পারে না, একটা জনদস্যু সে আমার দলের কোনো সদস্য নেতা হতে পারে না। রাজনীতি তো করবে তারা যারা সেবা করবে জনগণের। আমরা সবাই গরিব অসহায়দের আপনার কি বলে এই তাদের দুঃখ দুর্দশার কথা বলিয়েই তো রাজনীতি করি, তাই না? আমার রাজনীতি যদি গরিব অসহায় মানুষের উপরে লাথি মারে, আঘাত করে, তা আমার রাজনীতি মিথ্যা। আলহামদুলিল্লাহ, বিএনপি নেতৃবৃন্দের মিঠবে আছেন, আপনারা যারা রায়পুরে আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, উনি স্পষ্ট বলেছে। আমি সাধুবাদ জানাই বর্তমান বিএনপি উপজেলা কমিটিতে যে দুজন আছেন, আমার ওনাদের সাথে সকল রাজনৈতিক বিদদের সাথে ওনাদের খুব ভালো সম্পর্ক। উনি স্পষ্ট লাইভে এসে বলেছেন, বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনে, কোন ধরনের ভূমিদস্যুদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা, যদি তারা কোনো দলের সদস্য নাই হয়ে থাকে, ওরা কি আওয়ামী লীগের থেকে শক্তিশালী? আওয়ামী লীগের মতো এত বৃহৎ শক্তিকে যদি আমাদের ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আপনার অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে বুকের তাজা রক্ত দিয়ে যদি আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারি, তাহলে যারা এখন কোনো দলের কোনো সদস্য নাই, আমরা কোনো রাজনৈতিক দল তাদেরকে গ্রহণই করি না, বিএনপিও করবে না, জামাতও করবে না, ইসলামী আন্দোলন প্রশ্নই আসে না। এই দস্যু কারা? আমরা তাদের চেহারা এবং তাদের নাম ঠিকানা উন্মোচন করতে চাই। সামনে একটা তালিকা আছে, এই তালিকা আপনারা প্রতিদিন, এখানে যারা আছেন সবাই ফেসবুক চালান, এই ভূমিদস্যুদের তালিকা প্রতিদিন ফেসবুকে পোস্ট করবেন, প্রতিদিন। আমরা চাই তাদেরকে এই দেশের জনগণ চিনে ফেলুক, রাজনীতিবিদরা চিনে রাখুক, সাংবাদিক মহল চিনে ফেলুক, আইন শৃঙ্খলা বাহিনী চিনে ফেলুক। কোন ভূমিদস্যু জলদস্যু এরা কোন রাজনৈতিক দলের সদস্য নেতা কর্মী হতে পারে না। ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশে ইউনিয়নের যে নেতা কর্মীরা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের পাশে সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা দিবে। তবে যেহেতু আমরা আইনের লোক না, আমরা আপনার পাশে গেলে এটা একটা ঝামেলা হবে। আমরা এখানে আইনি প্রশাসনের লোক যারা আছেন দায়িত্বশীল, আমাদের কর্মকর্তা স্যারেরা, আমরা ওনাদের হাতকে শক্তিশালী করার জন্য উপজেলার সকল রাজনৈতিক দল আমরা একতাবদ্ধ হয়েছি।
আমরা ওনাদের মাধ্যমে আসবো, আমার এই ইউনিয়নের নেতা কর্মীকে নিয়ে আসবো, উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে আসবো। আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মানুষের ভিতরে ভয় উঠে গেছে, এই কারণে মানুষের মৃত্যুর ভয় উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। আমরা তো মুসলমান, বাপে মুসলমান, মুসলমানের বলা মুসলমান, গরুর গোশত খাই সেজন্য মুসলমান। মুসলমান কাকে বলে এটা আমরা বুঝি না এখনো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনার একজনের কি বলেন আল্লাহর হক যেগুলা, রোজা রাখেন না, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক এক সুতা পরিমাণ মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা নিজের কাছে রাখেন। এটা বান্দার হক। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমরা যদি এখানে কেউ থেকে থাকি এরকম ভূমিদস্যুর সাথে, আমরা তওবা পড়ি ফেলাই। জমি কার জন্য রেখে যাবো, টাকা কার জন্য রেখে যাবো, আমি মইরা যাবো, আমি খাইয়া যাবো, আমার এই বাচ্চা করে খাওয়াইলাম, সংসারে খাওয়াইলাম, ব্যাংকে 1 কোটি টাকা জমা রেখে গেলাম, 1 টাকা কাজ যাবে আমার সাথে কবরে? কি ভাই যাবে? আমি কার জন্য রেখে গেলাম? হাসরের ময়দানে প্রত্যেকটা বেতর বাড়ি, গুর্জর বাড়ি আঘাত আমাকে নিতে হবে। কাকে? কার জন্য রেখে যাবো আমরা? এখানে যদি এরকম কেউ থাকি, সিদ্ধান্ত নেই, তওবা করার জন্য প্রস্তুতি নেই যে আমি এরকম আর কারো উপরে জোর দখল করবো না, বরঞ্চ পারলে আমি একটু ছেড়ে দেবো। ৫০ টাকার মশলা জানেন আপনারা, আশা করি সবাই। এখানে ৫০০ টাকা পড়ে রয়েছে, ধরার দরকার নাই। যদি ধরেন তো ঠেকছেন, এটা নিয়ে মাইকিং করতে হবে, প্রচার করতে হবে, দায়িত্ব এসে গেছে। এই জন্য সবচেয়ে উত্তম হলো টাকা পড়ে রয়েছে ধরবেন না। যদি ধরেন আপনার টাকা মসজিদে মসজিদে এলান করতে হবে, বাজারে মাইকিং করতে হবে, দায়িত্ব এসে পড়ছে আপনার কাছে। কথা বুঝে গেছে? এখানে আপনার সরকারি খাস জমি, আমাদের দেশের জনগণ অনেকে মনে করে অমুকের চাষার জমি খাইলে না, আব্দুল কুদ্দুস ভাইয়ের জমি খাইলে না ভেজাল, সরকারিটা খাইলে কোনো সমস্যা নাই। কিয়ামতের আলামত সরকারি জমিন মানুষ সরকারি সম্পদ গনিমতের মাল মনে করে খাবে, এটা কিয়ামতের আলামত। মানুষ মনে করে সরকারি জমিন খাইলে কিছুই হয় না, অথচ একজন আব্দুল কুদ্দুস ভাইয়ের জমিন যদি খায়, একটা মাইল ফোন সুপারি খায়, ওনার কাছে মাছ খাইলে ক্ষমা হইতে পারে, মাফ করে দিলে। সরকারি জমি খাইলে এই দেশের সকল নাগরিক 16 কোটি 18 কোটি মানুষের কাছে আমি দায়ী হয়ে গেলাম। এই জন্য আমরা যারা খাস জমির জন্য এত লালায়িত, অত উৎসাহিত, কাকে খাওয়াই যাবেন, কার জন্য রেখে যাবেন? মৃত্যুর কথা স্মরণ করেন। ফাইনাল আমাদের ঠিকানা কবর। একটা ঘরতে ফিফিলিকা সকালে বাইরে, বিকালে চিন্তা থাকে আমাকে ঘরতে ফিরতে হবে। আমরা মানুষ, আমরা ওই যে আমাদের সে আলম আরফা থেকে, কবর থেকে, আমাদের জান্নাত থেকে আসছি, ফাইনাল ঠিকানা কোথায়? ওই ঘরতে ঢুকে যাবো আমরা, ঠিক না ভাই? এই জন্য সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন, আমাকে ফাইনাল ওখানে ফিরে যেতে হবে। অতএব জোর, জুলুম, দখল, অপরাধ, সকল অপরাধ থেকে আমাকে ফিরে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ যদি আপনারা ডাক দেন। বিলে বিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হেলাল ভাই, অত্যন্ত সুন্দর এবং চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। যদিও আমরা ইউনিয়ন নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারছি না, তবে একটু পরিচয় করে দিচ্ছি। আরেকটু রিকোয়েস্ট, জনাব মাইনুদ্দিন চিশতি, যিনি পাখামার্কে নির্বাচন করছেন এবং সাংগঠনিক সম্পাদক, দাঁড়ান একটু। জি, কোনো সুবিধা অসুবিধায় দ্বারস্থ হবেন। যে আমাদের শ্রমিক সংগঠনের শফিক সাহেব, দাঁড়ান, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক, আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জনাব আবু সিদ্দিক, গাজী এম এ সিদ্দিক, যিনি নির্বাচন করেছেন, বসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আব্দুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন সম্মানিত সেক্রেটারি জনাব মাস্টার লুৎফুর রহমান স্যার। জি, কোনো সুবিধা অসুবিধা দ্বারস্থ হইতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যে ইউনিয়ন নেতৃবৃন্দকে পরিচয় করে দিলাম। ধন্যবাদ সবাইকে। দুর্বল সভাপতি আছেন? জি। আজান কয়টায়? আজান কয়টায়? 6:20 জি, আমরা নামাজের বিরতি, যাদের অজু নাই, 3 মিনিট আছে ভাই। না, আমি বলছিলাম আমি সামনে বক্তব্যের মধ্যে আমার আজান দিয়ে দেয় কিনা, কিন্তু ব্যাঘাত করবে। যাক, সম্মানিত উপস্থিত, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণমানুষের দল 24 জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্বকারী দল বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখার সম্মানিত আমির, গণমানুষের নেতা, নন্দিত নেতা, কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হযরত মাওলানা নাজমুল হুদা সাইয়েদ, হযরত মাওলানা নাজমুল হুদা ভাইকে ওনার সবিনয় বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিট পুলিশিং আয়োজিত আজকের এই সমাবেশের আমি শুধু প্রধান অতিথি বলবো, আর মঞ্চ বিশিষ্ট অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব, আমার বন্ধু বান্ধব এখানে আছেন। আর আজকে সমস্যা পীড়িত, সমস্যাগ্রস্ত আমার সামনে আমাদেরই আপনজন, আমাদের জমি দাবিদার কবিলতের মাধ্যমে এবং বিভিন্ন দলিলের মাধ্যমে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত যা শুনেছি সেই বিষয়টি আসলে অত্যন্ত জটিল, একদিক থেকে জটিল, আরেক দিক থেকে জটিল না। কিছু পরামর্শ এসেছে, আমি অন্য আলোচনা না করে জমি সংক্রান্ত আলোচনা করতে চাই। এখানে মূলত আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো জমির দাবিদার বেশি, জমির পরিমাণ কম। কি কথা ঠিক কিনা, বুঝতে পারছি কিনা আমি? যে কবুলিয়তের মাধ্যমে আপনাদের যেই পরিমাণ জমি আপনাদের এবং কবুলিয়তের সংখ্যা যেই পরিমাণ, তার চাইতে জমির পরিমাণ কম। কম না? না, যেটা বলছি সেটা হলো এখানে প্রায় 2000-এর উপরে খাস জমি। এখানে যেহেতু নদীর, এটা আমাদের যেই দেশকুল, এই দেশকুলের মধ্যে এই সমস্যাগুলি কেন হয় না? যেহেতু প্রাচীনকাল থেকে এখানে সীমানা নির্ধারণ করা আছে, এখানে দখলের কোনো সুযোগ নাই। এটা হলো এমন এক জমি যেই চরের জমি, এই চরের জমিগুলি প্রতি কিছু বছর পর পরে ভাঙ্গে, আবার নদী নতুন করে আবার চর দেয়, যার কারণে এখানে মৌজা, আবার নতুন করে মৌজা সৃষ্টি করা হয়। এবং সেই ফয়সালা যদি সরকার থেকে করে দেওয়া হয়, তাহলে এখানে যে পরামর্শগুলি আছে সংক্ষিপ্তভাবে, সেটা হলো আমি আমার আজকে প্রধান অতিথিকে বলবো যে এখানে যারা ভূমি প্রশাসনের সাথে জড়িত তাদের সাথে পরামর্শ করে আগে মৌজাগুলি নির্ধারণ করেন, মৌজাগুলি সীমানা নির্ধারণ করেন। সীমানা নির্ধারণ করার পর এরপরে কার কার কবুলিয়ত এখানে আছে সেগুলি জমা নেন। আর যারা এখন বর্তমানে দখল করতে যাচ্ছে জোর করে, তাদেরকেও চিহ্নিত করে তাদেরকেও দাবি জানান, তাদেরকেও ডাকেন যে তোমরা কি জন্য জমি সেখানে নিতে চাও, এবং তোমরা ফসলি জমির মধ্যে যে আবার কেউ সোয়াবিনের চাষ করেছে, তোমরা কি জন্য সেখানে ওষুধ দিতে গিয়েছ, কি দলিল বলে, সেই দলিলগুলিও তাদের থেকে নেন। নেওয়ার পর এখানে যাচাই বাছাই করে যার দলিল অপেক্ষাকৃত শক্তিশালী তিনি জমির দাবিদার হবেন। এটাই আইনের কথা নাকি? এটাই আইনের কথা। সেই আইন অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন, এবং এটা অতি সত্বর, এবং অতি সত্বর 2-1 দিনের মধ্যেই আমার মনে হয় এসিল্যান্ডের স্যারের সাথে যোগাযোগ করে এবং স্থানীয় যেই ক্যাম্প আছে সেই ক্যাম্পের সাথে, এবং এখানে একজন ভূমি জরিপকারী তাজুর ইসলাম সাহেবের নাম বলা হয়েছে, এবং আমাদের যে সার্ভেয়ার আছে এই সরকারি, তার সমন্বয়ে আপনারা যদি প্রথমেই মৌজা নির্ধারণ করে দেন, মৌজার পরে সেই কোন মৌজাতে জমির কবুলিয়তের লেখা আছে সেগুলি আহ্বান করেন। আহ্বান করার পর এখানে যদি জমির পরিমাণ কম হয়, তাহলে সেই ওনারাই দাবি করছেন যে কম হইলে আমরা সেটাকে বন্টন করে খাবো, তারা তো একমত। সুতরাং এখানের মধ্যে জবরদখল করে যারা এই কথাটা বলতে চায় যে এটার কোনো মূল্যই নেই, এই কাগজের কোনো মূল্যই নেই, তারাই আসলে মূলত ভূমিদস্যু। তারা এটাকে মূল্য না দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের গায়ের জোরে সেটা খাইতে চায়। আজকে ইসলামী আন্দোলনের যে হেলাল ভাই যে কথা বলেছেন, আমার পরে আমার ভাই মিঠু ভাইও সেই কথা বলবেন। আমি বাংলাদেশ জামাত ইসলামী থেকে বলছি, আমাদের আর অতীতের কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে যেই শরীরের শক্তি দিয়ে, অস্ত্র শক্তি দিয়ে যে এইভাবে জমি দখল করা, বিভিন্ন রকমের হাট দখল ইত্যাদি, এগুলির যুগ শেষ হয়ে গেছে। আমরা যেহেতু একমত হয়েছি যে আমরা কাউকেই রাজনৈতিক পরিচয় এগুলি আর করতে দেব না, অতএব আমরা ডিসি, আমাদের ইউনো, আমাদের এসপি, আমাদের ওসি, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ইসলামী আন্দোলন, আমরা যদি, এবং আপনারা যারা আছেন আমাদের সামনে, আমরা যদি সম্মিলিত শক্তি এখানে দাঁড়িয়ে যাই, ওদেরকে দেখবেন খুঁজেও পাবেন না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিষয়ে, এবং প্রশাসনকে আমরা সব সময় শক্তি যোগাইতে হবে এবং তাদের পিছনে থাকতে হবে। তাহলেই আমরা আমাদের এই ভূমিদস্যুদেরকে আমরা এখান থেকে উৎখাত করতে পারবো, এবং ভবিষ্যতে তারা হাল ছেড়ে দিবে যে এভাবে আর চলবে না। তো
তো সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজের সময় অতি সন্নিকটে। আরও কিছু বক্তব্য আমি গুছিয়েছিলাম বলার জন্য, সময়ের অভাবে বলতে পারছি না। তো আমি ওসি মহোদয়কে বলবো যে আপনি কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করেন, যাতে করে কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা আপনার পক্ষে আছি, জনগণ আপনার পক্ষে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের বিরতির পরে আমাদের আজকের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আজকের প্রধান আকর্ষণ আমাদের যারা AJM নাজমুল ইসলাম মিঠু ভাইয়ের বক্তব্য শুনবো, দিক নির্দেশনা বক্তব্য শুনবো, এবং আজকে আমাদের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথির বক্তব্য শুনবো। নামাজের বিরতি, জি জি নামাজের বিরতি। আমরা নামাজের বিরতির পরে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করবো। আমরা মুলতবি এখন নামাজের, যাদের অজু নাই তারা অজু করেন। নামাজের মুলতবি, নামাজ পড়ে যথাস্থানে সবাই চলে আসবেন। জি জি।